ডোনাল্ড ট্রাম্প কোনো কিছু না বলে চ্যাট করে একটা ইশারা দিয়ে দিল যে এ ব্যাপারে মোদি বলবে। আমার কাছে যেটা মনে হলো মোদি যেন গালে একটা থাপ্পড় মারল ধরে। ঠিক আমি আসলে এই বিষয়টাই এভাবে। সে কোনো কোয়েশ্চেন না দিয়ে মোদি অর্থাৎ বিগত দিনে মোদি এবং মোদি গভর্নমেন্ট বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের উপরে যে অন্যায় অত্যাচার জুলুম করেছে এবং একটা পার্টিকুলার পার্টিকে ফেভার করেছে, পার্টিকুলার পার্টি এটা তো গণতন্ত্রের নীতি হতে পারে না। এটা কোনো ফরেন পলিসি হতে পারে না। তো এইটার জবাবটা উনি মোদির কাছে এবং মোদি কি হলো? হি ওয়াজ কোয়াইট সাইলেন্ট। হি ওয়াজ মানে এই ব্যাপারে বাংলাদেশের ব্যাপারে সে কোনো একটা শব্দও বললেন না। বাংলাদেশের ব্যাপারে আপনারা দেখেছেন কোনো কথাই বলেন নাই বরং ইউক্রেনের ব্যাপারে আমি ছোট্ট ২-১ টা ব্যাকগ্রাউন্ড বলেই আপনার প্রশ্নটার জবাব দেই। সেটা হচ্ছে এমন আ মানে আমাদের বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ধরেই নেয় যে ট্রাম্পের সাথে ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদির একটা বিশেষ সম্পর্ক রয়েছে। একটা কি বলে আ খুব ভালো রিলেশনশিপ রয়েছে। মনে হয় যেন ডোনাল্ড ট্রাম্প আসলেই মোদিকে অনেক কিছু করে ফেলবে। এ ধরনের কিছু মানে অবান্তর এবং উদ্ভ্রান্ত চিন্তাভাবনা করা হয়ে থাকে। এটা যেমন ইন্ডিয়া থেকে করা হয়, তদ্রূপ বাংলাদেশেরও কিছু গোষ্ঠী, কিছু লোক এই বিষয়গুলো। কিন্তু এগুলো হচ্ছে কি একেবারেই অজ্ঞ এবং মূর্খতার চিন্তা। কারণ হচ্ছে আপনি যদি পাশ্চাত্যের পররাষ্ট্র নীতিগুলোর দিকে তাকান, ইভেন ইন্ডিয়ার পররাষ্ট্র নীতির দিকে তাকান, তাদের পররাষ্ট্র নীতির মূল বক্তব্যটা হচ্ছে দেশ ফার্স্ট। আগে দেশকে তারা দেশের ইন্টারেস্টের জন্য, দেশের স্বার্থের জন্য যার সাথে হাত মেলানো দরকার তার সাথে হাত মেলাবে। যাকে অ্যা যদি আমি এভাবে বলি যে গলা ধাক্কা দেওয়া দরকার, পিছনে ছুরি মারা দরকার সেটাই করবে। আপনি বিগত দিনে দেখেছেন ডোনাল্ড ট্রাম্পের মিডল ইস্টের যে ভিজিট গুলো। আপনি দেখেছেন জো বাইডেনের মিডল ইস্টের ভিজিট গুলো। যে স্পেশালি সৌদি ভিজিট গুলো দৌড়। ক্ষমতা পাওয়ার পরের দিন দৌড়ে চলে আসে একে সৌদিতে। এই বিষয়গুলো আমাদেরকে না বুঝতে হবে। তো ডোনাল্ড ট্রাম্পের যে সম্পর্ক ইন্ডিয়ার সাথে ঠিক এটাই একেবারেই ব বাণিজ্যিক এবং ব্যবসায়িক সম্পর্ক। ইভেন আপনি ডোনাল্ড ট্রাম্পের বিগত দিনের যে তার যে ফরেন পলিসি ছিল চীনের সাথে তার যে সম্পর্ক স্পেশালি চীনের সাথে অ্যা কি বলে আমেরিকার কৃষিজাতের উন্নতির জন্য এই যে এগ্রিকালচার সেক্টরটাকে ডেভেলপমেন্ট এর জন্য আ চায়না থেকে প্রচুর পরিমাণে মেশিনারিজ নিয়ে আসা। চায়না থেকে প্রযুক্তি নিয়ে আসা। তার মূল বক্তব্যটা হচ্ছে হাউ টু ডেভেলপ দ্য কান্ট্রি। এবং তার মূল বক্তব্যটা হচ্ছে টু সার্ভ দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি এটার জন্য। তো এক্সাক্টলি এই কথাটাকে যদি আমরা বেজলাইন হিসেবে ধরে সামনে আগাই, মোদির সাথে ট্রাম্পের যেই বৈঠক এক্সাক্টলি সেম। তাদের সাথে বেশ কিছু আলোচনা হয়েছে বা আ যুক্তরাষ্ট্র ভারতের কাছে তারা কি বলে সামরিক সরঞ্জা স স কি বলে ইকুইপমেন্টস বিক্রি করবে এবং এটাও বলা হচ্ছে যে F-35 আ আ বিক্রি করবে। F-35 টা হচ্ছে যে বিমানগুলো নরমালি হচ্ছে গভর্নমেন্টের রাডারকে ফাঁকি দিয়ে চলতে পারে। এ ধরনের কি বিমান বিক্রি করবে। যুক্তরাষ্ট্রের সাথে আ কে আ যুক্তরাষ্ট্র এবং আ ভারতের যে বাণিজ্যিক ঘাটতি রয়েছে সেটা কমাতে চায় এবং যে রপ্তানির ক্ষেত্রে যে ট্যাক্স যুক্তরাষ্ট্র ইনক্রিজ করতে চায়। এই বিষয়গুলো না তাদের সামনে এবং তারা একটা চুক্তিকে সামনে নিয়ে অগ্রসর হচ্ছে। হ্যাঁ? পাশাপাশি তারপরে হচ্ছে ভারত যে সমস্ত পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করে সেটার উপর শুল্ক বাড়াতে চায়। এই বিষয়গুলোকে সামনে নিয়ে এসেই তাদের আলোচনা হয়েছে। কিন্তু যেটা হয়েছে আসলে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কিছু যে অতি উৎসাহী লোকগুলো থাকে সবসময়। আমরা বিগত দিনে হাসিনার আমলেও দেখেছি হাসিনাকে অতি উৎসাহের সাথে কিছু কোয়েশ্চেন করত যে আম বে আ মাননীয় প্রধানমন্ত্রী আপনি তো ডায়নামিক লেডি। আপনার যে লিডারশিপ, আপনার লিডারশিপের কারণে দেশে এত উন্নয়নের আ বা ছোঁয়া, পদ্মা সেতু হয়ে গেল যে আমাদের কি বলে কর্ণফুলীর কে আ আ আ কর্ণফুলীর নিচে দিয়ে এটাকে কি বলে টানেল হয়ে গেল। কর্ণফুলী আ টানেল, মেট্রো রেল, কর্ণফুলী টানেল। কর্ণফুলী টানেল, মেট্রো রেল এই যে কিছু তেলবাজের কিছু কোয়েশ্চেন অতি উৎসাহী ঠিক এক্সাক্টলি সেম বিষয়টা ভারতের সাংবাদিকের মধ্যে ঘটেছে। ভারতের সাংবাদিক আসলে বুঝেই উঠতে পারে না যে এইটা কিন্তু বাংলাদেশ না, এটা কিন্তু ইন্ডিয়া না। সব জায়গায় সব কোয়েশ্চেন না। তো সে গিয়ে কোয়েশ্চেন করল
আপনি যদি কোয়েশ্চেন দেখেন, কোয়েশ্চেনের প্যাটার্ন দেখেন, বাংলাদেশ সম্পর্কে উম মানে ডোনাল্ড ট্রাম্পের অভিব্যক্তি এবং ডিপ স্টেট এর ক্ষেত্রে তার ইয়াকে সে একেবারে সরাসরি উইথআউট এনি হেজিটেশন ডিপ স্টেট এর সম্পর্কটাকে সে আ এই যে ডিপ স্টেট হচ্ছে যে সাধারণত নরমালি সামরিক কর্মকর্তা বা সরকারি কর্মকর্তা, প্রভাবশালী ব্যক্তি আর যে সমস্ত গোপন নেটওয়ার্ক বা কথাবার্তা এগুলো একেবারে সে উইথআউট এনি হেজিটেশন চট করে উড়ায়ে দিল যে এ ধরনের কোন সম্পর্কই নেই। এবার দেখেন পরবর্তীতে যেটা আসলো বাংলাদেশ বিষয়ে আপনার বক্তব্য কি? বাংলাদেশ বিষয়ে মানে আমার আসলে ওই সাক্ষাৎকারটা আমি দেখছি। আমার মনে হয় আ রবি ভাই দেখেছে, এই আ ওয়াদুদ ভাই আপনি তো দেখেছেন। হাসি মানে আমি নিজে মানে হাসি আসলে সংবরণ করা আসলে খুব টাফ হয়ে যাচ্ছে। যে কোয়েশ্চেন করছে এবং আ ডোনাল্ড ট্রাম্প কোন কিছু না বলে চ্যাট করে একটা ইশারা দিয়ে দিল যে এ ব্যাপারে মোদি বলবে। আমার কাছে যেটা মনে হলো মোদি যেন গালে একটা থাপ্পড় মারল ধরে। ঠিক আমি আসলে এই বিষয়টাই এভাবে। সে কোন কোয়েশ্চেন না দিয়ে মোদি অর্থাৎ বিগত দিনে মোদি এবং মোদি গভর্নমেন্ট বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের উপরে যে অন্যায় অত্যাচার জুলুম করেছে এবং একটা পার্টিকুলার পার্টিকে ফেভার করেছে। পার্টিকুলার পার্টি এটা তো গণতন্ত্রের আ বা নীতি হতে পারে না। এটা কোন ফরেন পলিসি হতে পারে না। তো এইটার জবাবটা উনি মোদির কাছে এবং মোদি কি হলো? হি ওয়াজ কোয়াইট সাইলেন্ট। হি ওয়াজ মানে এই ব্যাপারে বাংলাদেশের ব্যাপারে সে কোন একটা শব্দও বললেন না। বাংলাদেশের ব্যাপারে আপনারা দেখেছেন কোন কথাই বলেন নাই বরং ইউক্রেনের ব্যাপারে কথা বলছে। এতে করে কি প্রমাণিত হলো? যে প্রমাণিত হলো এবং ভারত যেই এখানে একটা গুটি বা যে একটা চালবাজি করতে চেয়েছে যে ভাবছে যে ডোনাল্ড ট্রাম্প মনে হয় কিছু একটা আগ বাড়িয়ে বলবে এবং বিশেষ করে স্পেশালি মোদিকে মনে হয় ফেভার করবে বা ইন ফেভার অফ মোদি বা ইন্ডিয়াকে সাপোর্ট করে কোনো কথা বলবে সেটা না বলে সে আস্তে করে তার যে আমরা যদি এভাবে বলি বলটাকে মোদির গটে দিল এবং মোদি তো আসলে ভ্যাবাচ্যাকা আপনার তার বডি ল্যাঙ্গুয়েজে দেখেছেন, তার অ্যাপিয়ারেন্স এ দেখেছেন এবং সে তো আসলে কোনো ইংরেজিও বলতে পারেও না। সে ইংরেজিও বলে নাই কি উর্দু কি হিন্দিতে কি হাবিজাবি কি বলল টলল। এই বিষয়গুলো দেখেন, আমি আপনার এখানে একটা এই একটা এখানে একটা বিষয় আমি লিঙ্ক করতে চাই মনির ভাই। আপনি আমাকে একটু অ্যালাও করেন। সেটা হচ্ছে দেখেন, এখানে কিন্তু একটা চমৎকার বিষয় আছে। এই বিষয়টা আমরা আসলে স্কিপ করতেছি কিনা বরং এই বিষয়টাকে হাইলাইট করা দরকার। আমি আপনার এই প্রোগ্রামের মাধ্যমে এই বিষয়টাকে সামনে নিয়ে আসতে চাই। দেখেন সেটা হলো আ আ ডোনাল্ড ট্রাম্পের সাথে যে বাণিজ্যিক বা ব্যবসায়িক আলোচনা হয়েছে সেটা দ্যাটস অ্যাবসোলিউটলি ফাইন। কিন্তু ভারত ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বা আমেরিকান প্রশাসনের কাছে একটা কিন্তু বিষয়কে তারা রিকোয়েস্ট করেছে। সেটা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আ আ এটা দিল্লিতে যে আক্রমণ হলো, সন্ত্রাসী আক্রমণ ২০০৮ সালে, রাইট? ২০০৮ সালে দিল্লিতে যে সন্ত্রাসী আক্রমণ হলো। সেখানে ওখানে একজনকে তারা সন্দেহ করে সেটা হচ্ছে তাহাবুর রানা। তাহাবুর শেখ রানা সম্ভবত নামটা এরকম। তাহাবুর শেখ রানা কোথায় আছে? আমেরিকাতে আছে, ক্যালিফোর্নিয়াতে আছে। তাহলে দেখেন এবং এটা আব আ আব ইন্ডিয়ার সাথে কিন্তু আবার আ ভারতের একটা প্রত্যর্পণ চুক্তি আছে যেটা ৯৭ সাল থেকে। ওই চুক্তির বরাত দিয়ে তারা ক্যালিফোর্নিয়া কোর্ট যে একটা রায় দিছে ইয়েস ভারত আ এই আ আ তা তাহাবুর রানাকে ফেরত নিতে পারবে। তাহাবুর রানাকে ফেরত নিতে পারবে। ভারত কিন্তু এটা চাচ্ছে আমাদেরকে তাহাবুর রানাকে ফেরত দাও। হ্যাঁ, বাট আসবে। আমি কেন এই বিষয়টাকে সামনে নিয়ে আসলাম দেখেন, এবার বাংলাদেশের সাথে ভারতের একটা প্রত্যর্পণ চুক্তি রয়েছে ২০১৩ সাল থেকে এবং ২০১৫ সালে এক বা এই চুক্তির বদৌলতে আমাদের অনুপ চেটিয়াকে ভারতের কাছে ফেরত দেওয়া হয়েছে। এক বা আসামের অনুপ চেটিয়াকে। আবার ২০১৬ সালে এই প্রত্যর্পণ চুক্তিটার ফার্দার অ্যামেন্ডমেন্ট হয়েছে। তাহলে এখন কিন্তু বাংলাদেশ ভারতের কাছে এর প্রত্যর্পণ চুক্তির বদৌলতে হাসিনাকে ফেরত চাচ্ছে। অলরেডি এই বিষয়গুলো আইনি প্রসেসের মধ্যে রয়েছে। রেড অ্যালার্ট নোটিশও জারি করা হয়েছে এবং ভারতকে ফেরত দিতে হবে। যদি ভারত এখন ফেরত না দেয় তাহলে দেখেন ভারত এবং আমেরিকা এবং ভারত, হাসিনা এবং প্রত্যর্পণ চুক্তি ৩ টাই কিন্তু খুব ঝামেলার মধ্যে পড়ে আছে। যদি কোন কারণে হুম, এ আ ভারত আসলে ফেরত দিতে চাবে না, ভারত ফেরত দিতে চাবে না হাসিনাকে। কারণ ভারত যদি ফেরত না দেয় তাহলে প্রত্যর্পণ চুক্তিটাকে তারা ভায়োলেট করবে এবং এটা কিন্তু একটা গ্রোস ভায়োলেশন হবে। তো এক্ষেত্রে দেখেন ভারত নিজে একটা ঝামেলার মধ্যে রয়েছে। এবার আমি ছোট্ট আর ১ টা ২ টা ইনফরমেশন দিই। ভারত দেখেন হাসিনাকে নিয়ে কিন্তু একটা বিপদের মধ্যে আছে অলরেডি। তার ভারতের অনেক জনগণ হাসিনার ওই দেশে অবস্থানটা চায় না। পাশাপাশি আমরা যদি এভাবে চিন্তা করি
যে হাসিনাকে যদি তারা ওখানে আশ্রয় দিতে পারে, তাহলে একে বা অন্যান্য যে সমস্ত আ আ যারা এখান থেকে বাংলাদেশ থেকে পালিয়ে যে আশ্রয়-প্রশ্রয় নিয়েছে, ঠিক আছে? এবং ঠিক যেভাবে সালাউদ্দিন সাহেবকে ফেরত দিয়েছে, ঠিক আছে ভারত? তাহলে আমরা ঠিক ওই একইভাবে হাসিনা এবং তার দোসরদেরকে ফেরত চাই। এবার পরিশেষে একটা বিষয় হচ্ছে আমি ঠিক গতকালকে এভাবে অন এয়ারে এই কথাটা বলা ঠিক না। আমি কোন ব্যক্তির নাম বলতেছি না। যে দেখেন হাসিনা কিন্তু ভারতে আসলে খুব শান্তিতে নেই। একটা কনফাইনমেন্ট এর মধ্যে রয়েছে। গতকালকে মানে হুইচ ইস থার্সডে রাত্রে এদেশের একজন আওয়ামী লীগের এক ভাই হাসিনার সাথে তার কথা বলেছে। কথা বলার একটা বক্তব্য যেটা গতকালকে আমার সাথে শেয়ার করা হয়েছে, সেটা হচ্ছে সে নাম্বার সহ দেখেছে যে আপার সাথে কথা হয়েছে। আপা যে এত বেশি ডিপ্রেশন এর মধ্যে রয়েছে এর জন্য সে কোন দেখেন ভিডিও ক্যামেরার সামনে কিন্তু তার এক্সপোজার দেখা যাচ্ছে না। এবং সে অত্যন্ত দুঃখ দুঃখবোধ নিয়ে বলছে যে, তাকে ১ কাপ চা বানিয়ে দেওয়ার একটা লোকও নেই। সে একটা কনফাইনমেন্ট এর মধ্যে রয়েছে। খুব একটা অস্থিতিশীল অবস্থা রয়েছে। ১ কাপ চা তাকে যে বানিয়ে দিবে সেটাও নেই। মানে এমন অবস্থায়। তো এটা হচ্ছে কি আমরা ইতিহাসের একটা সাক্ষী হলাম। এনাম ভাই, আ আ আ রবি ভাই তো আ অ বা হয়তোবা পূর্বের আরো ইতিহাস দেখে থাকতে পারে বা আমার কাছে যেটা মনে হলো আমরা না একটা ইতিহাসের সাক্ষী হলাম। যে স্বৈরাচারী জি, এবং ফেসিবাদ যে কিভাবে ইতিপূর্বে হয় নিপাত হয় এবং ফেসিবাদের যে পরিস্থিতি কেমন হয় সেটা আমরা চোখে দেখলাম। আজকে ওই হাসিনার একটা যে বক্তব্য দেখে যে সে এখন মানে গত ৬ মাস আগেও বিদর্ভে বাংলাদেশের ১৬ কোটি মানুষকে নাকানি, চুবানি যা ইচ্ছা তাই করেছে। এই দেশ তার বাবার দেশ। এই দেশের স্বাধীনতা তারা নিয়ে আসছে। সবকিছুতে বঙ্গবন্ধু, সবকিছুতে শেখ মুজিব, সবকিছুতে হাসিনা। আজকে তার সেই কোথায়? যেমন আমি এভাবে বলতে চাই, যেমন শেখ মুজিবুর রহমান সাহেব সংসদে দাঁড়িয়ে বলেছিল, "আজকে কোথায় সেই সিরাজী শিকদার?" এবার আমরা রাজশাহী। বলতে চাই, বাংলাদেশের জনগণ বলতে চায়, "আজকে কোথায় সেই হাসিনা?"